শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্টস পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পাইলস বা হেমোরয়েড মলদ্বারের একটি অতি পরিচিত রোগ। কম বেশি অনেকে এই রোগটিতে ভুগে থাকেন, কিন্তু হয়তো অসচেতনতা বা অজ্ঞতার জন্য ঠিক বুঝে উঠতে পারেন না যে কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। পাইলস রোগটি সম্পর্কে জানতে হলে এর কারণগুলো জানতে হবে, প্রতিকার এবং প্রতিরোধের উপায়গুলো জানতে হবে। এই বিষয়টি নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে পাইলস বা হেমোরয়েডের আধুনিক চিকিৎসা। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ, কোলোরেক্টাল ল্যাপারোস্কোপি ও জেনারেল সার্জন, বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, পাইলস রোগ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্যার শুভ সকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো আছি স্যার, কেমন আছেন? ভালো আছি স্যার, বলছিলাম যে পাইলস নিয়ে কথা হবে আজকের পর্বে। তা অনেক সময় দেখা যায় যে রোগীরা কমপ্লেন করেন যে তারা যখন মলত্যাগ করতে যান তখন মলদ্বার থেকে রক্ত পড়ে বা প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এই ধরনের কমপ্লেন নিয়ে সাধারণত আপনাদের কাছে আসেন। তো সাধারণভাবে আমরা মনে করে থাকি যে এটা হয়তো পাইলস রোগ। তো আপনাদের ডাক্তারি ভাষায় আসলে পাইলস বলতে কি বোঝানো হয়? আসলে পাইলস অথবা হেমোরয়েড, আমাদের ডাক্তারি ভাষায় হেমোরয়েড বলা হয়। আমাদের শরীরে যে অ্যানাল ক্যানাল বা পায়ুপথ আছে, সেখানে একটা অংশ আছে, সেটাকে বলে অ্যানাল কুশন, যেটা নাকি অ্যানাল ক্যানালে পেশিতন্তু দিয়ে তৈরি হয়। সেখানের উপর এবং নিচের শিরাগুলো যদি ফুলে যায় এবং আঁকাবাঁকা হয়ে এগুলো ঝুলে পড়ে ফুলা ফুলা হয়ে এক ধরনের সোয়েলিং সৃষ্টি করে, সেগুলোকেই পাইলস বলা হয়, বা আমরা যেটা মেডিকেল টার্মে বলে থাকি হেমোরয়েড। হেমোরয়েডের আসলে মেইন লক্ষণই হলো রক্তপাত হওয়া। আমাদের যতগুলা কারণ আছে পায়ুপথে রক্তক্ষরণের, সেটার প্রধান এবং কমন কারণ হলো হেমোরয়েড বা পাইলস। এবং প্রাপ্তবয়স্ক লোকদের প্রায় 50% মানুষ এই রোগে ভুগে থাকে, এবং এই রোগটি পুরুষ এবং মহিলাদের মাঝখানে সমানভাবে হয়ে থাকে। আমাদের দেশের 50% লোক এই রোগে ভোগে। পাইলসকে আমরা সাধারণত 2 রকম ভাগে ভাগ করি। সেটা হলো পায়ুপথের একটা ডিমার্কেটিং লাইন আছে, যেটাকে আমরা বলি ডেন্টেড লাইন। এই লাইনটির উপরে যদি পাইলসটা হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি ইন্টারনাল পাইলস বা হেমোরয়েডস, এবং এটার নিচে যদি হয়ে থাকে সেটাকে আমরা বলি এক্সটার্নাল হেমোরয়েডস। এই মানে খুব কমন একটা রোগ, খুব এবং কমন। আপনি বলছিলেন যে প্রায় 50% লোক পাইলসে আক্রান্ত হয়। তো স্যার, এই সংখ্যাটা মানে যারা আসলে ডায়াগনোসিস হচ্ছে তাদের সংখ্যা, হয়তো ডায়াগনোসিস হচ্ছে না এমনও অনেক পপুলেশন আমাদের সমাজে ছড়িয়ে ছিটে আছে। তো স্যার, কমনলি যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করি, আমাদের যেই খাদ্যাভ্যাস, আমাদের যেই জীবন ধারণ, সব কিছু মিলিয়েই তো নিশ্চয়ই এই রোগটার পিছনের কারণগুলো থাকে। তা স্যার, আপনার কাছে জানতে চাই যে আসলে কি কি ফ্যাক্টর আসলে কাজ করে এই রোগটার পিছনে? আমরা যেগুলি কমনলি যে কারণগুলো আমরা দেখে থাকি বা আমরা যে কারণে পাইলগুলো হয়ে থাকে, সেগুলো প্রথম আমি বলবো, যদি খাদ্যাভ্যাসে আঁশযুক্ত খাবার, যেটি শাকসবজি বা ফলমূল খাবারে কম থাকে। দ্বিতীয়ত, ক্রনিক্যালি যারা বস অবস্থায় থাকে। তৃতীয়ত, ক্রনিক কনস্টিপেশন বা অনেক দিন যাবৎ কষা রোগে যারা ভুগছেন, দীর্ঘদিন যাবৎ কষা বা পায়খানা কনস্টিপেশনে ভুগছেন। চতুর্থত, যারা অনেকক্ষণ যাবৎ বিভিন্ন পায়খানাতে বসে বসে স্ট্রেইনিং করে পায়খানা করার জন্য, কষারই অংশ সেটা, তখন এই পায়ুপথের একটা পেশি আছে যেটাকে স্প্রিংটার বলি, স্প্রিংটারটা ঢিলা হয়ে যায় অথবা সেটা দুর্বল হয়ে যায়, সেটার কারণেও পাইলস হতে পারে। এছাড়া প্রেগনেন্সি পিরিয়ডে মহিলাদের জরায়ু যেহেতু বড় হয়ে যায়, তখন শিরারূপে চাপ পড়ে পাইলস হতে পারে। এছাড়া অনেকগুলো মারাত্মক রোগ, বিশেষ করে যদি রেকটাম বা পায়ুপথের ক্যান্সার হয়, সেখানেও অনেক সময় ক্যান্সারের সেকেন্ডারি ইফেক্ট হিসাবে
পাইলস বা হেমোরয়েড আমরা দেখতে পারি। এই কারণগুলোই কমনলি আমরা বিবেচনা করে থাকি পাইলসের কারণ হিসাবে। মানে সবচেয়ে বেশি পেয়ে থাকেন বেশি। এই কারণগুলো। জি জি স্যার যেহেতু মলদ্বারের সাথে রক্ত যায়, মানে মল ত্যাগ করার সময় রক্ত যায়, তো রোগীদের একটা ভয় হয় যে তার কি ক্যান্সার হয়েছে কিনা, জি। এই বিষয়টা নিয়ে স্যার আপনি কি আচ্ছা, বলবেন? আসলে পাইলস সাধারণত মিডল এজড বা অ্যাডাল্ট মানুষের বেশি হয়, পুরুষ এবং মহিলাদের। আমরা ক্যান্সারের বয়সটা সাধারণত বয়স্ক লোকদের মাঝে পেয়ে থাকি ক্যান্সারগুলো। অনেক সময় ব্যতিক্রম তো থাকেই। তো পাইলসের যে কমন লক্ষণগুলো আমি একটু বলে নেই, তাইলে সুবিধা হবে আপনাদের। কমন লক্ষণগুলো হলো রক্ত যাওয়া, মলদ্বারে রক্ত যাওয়া, সেটা অল্প পরিমাণ হতে পারে অথবা বেশি পরিমাণ হতে পারে। অনেক সময় প্রচণ্ড ব্লিডিং নিয়ে রোগী আসে খারাপ হয়ে, তখন তাকে রক্ত নিতে হয় ঠিক হওয়ার জন্য, সেটেল করার জন্য। দ্বিতীয়ত ফুলে যায়, ফুলার মাত্রাটা বিভিন্ন রকম হতে পারে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। ফুলাটা যখন পায়খানার ভিতরে থাকে তখন সেটাকে গ্রেড 1 বলে। ফুলাটা যখন পায়খানার ভিতরে থাকে কিন্তু স্ট্রেইন করার পর পাইপথ থেকে বের হয়ে আসে তখন সেটাকে গ্রেড 2 হেমোরয়েড বলে। এবং যখন পার্মানেন্টলি বাইরে থেকে সেটাকে গ্রেড 3 এবং 4 হিসাবে কনসিডার করা হয়। এছাড়া অনেক সময় মিউকাস ডিসচার্জ বা বিজল জাতীয় পদার্থ নিঃসরণ হতে পারে। এছাড়া সাধারণত এই রক্তক্ষরণটা ব্যথামুক্তভাবে হয়ে থাকে, ব্যথাহীনভাবে হয়ে থাকে। অনেক সময় দেখা গেল যে পায়ুপথে প্রচণ্ড ব্যথা নিয়ে পাইলস নিয়েও রোগীরা আসতে পারে। সেটাকে আমরা বলি অ্যাকিউট এক্সটার্নাল হেমোরয়েড অথবা থ্রম্বোসড হেমোরয়েড। এগুলো হলো লক্ষণ। তো এখানে আমরা অনেক সময় ক্যান্সার আমরা উড়িয়ে দিতে পারি না। তো ক্যান্সারের কিছু স্পেশাল লক্ষণ থাকে, সেটা হলো যেমন বাউল হ্যাবিটের পরিবর্তন হয়। সেখানে ক্যান্সার একটা রোগীর সেখানে বাউল হয়তো কষা হয়ে যায় অথবা পাতলা পায়খানা হয়। দ্বিতীয়ত সেখানে শরীরের ওজন কমে যায়, খাওয়ার রুচিহীনতা কমে যায়। যদি রক্তক্ষরণের সাথে এই সমস্যাগুলো থাকে অবশ্যই আমরা সেখানে যথাযথ চিকিৎসকের মাধ্যমে আমরা শরণাপন্ন হবে এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। স্যার আমরা আরও দুটো রোগের নামের সাথে পরিচিত, সেটা হচ্ছে যে ফিস্টুলা এবং ফিশার। স্যার পাইলসের সাথে এই দুটো রোগের আসলে পার্থক্য কি? অ্যাকচুয়ালি ফিস্টুলা হলো একটা অ্যানাল ক্যানেলে একটা পায়ুপথের একটা নালীর মতো, যে নালীটা নাকি পায়ুপথের বাহিরের চামড়ার সাথে পায়ুপথের ভিতরে একটা যোগাযোগ, একটা টিউব বা ট্র্যাক্ট বলা হয়। সেই ট্র্যাক্টটার উৎস হলো একটা ফোড়া হয়, প্রথম পায়খানার আশেপাশে ফোড়া হয়। সেই ফোড়াটা বাস্ট হয়ে একটা নালী হয়ে যায়, সেই নালীটাকে বলে ফিস্টুলা। এই ফিস্টুলার লক্ষণ হলো কন্টিনিউয়াস সেই ওপেনিং দিয়ে পুজ বা পানি অথবা মরক্তর মতো বের হতে থাকে। সেটা মাঝে মাঝে শুকিয়ে যায়, আবার হয়। এটা হলো ফিস্টুলা। আর অ্যানাল ফিশার হলো পায়ুপথের শেষাংশে মিউকোকিউটিনের জাংশন, বা যেটাকে আমরা বলি পায়ুপথের ঝিল্লি এবং চামড়ার মাঝখানের যে জাংশন পয়েন্টটা, সেখানে একটা লম্বা টিয়ার বা একটা আলসার, লম্বাটে একটা আলসার হয়ে যায়, যেটাকে আমরা বলি অ্যানাল ফিশার। এটার মেইন ডিফারেন্সটা হলো অ্যানাল ফিশারে যে ব্লিডিংটা হয়, এই ব্লিডিংটা অল্প পরিমাণ হয় এবং প্রচণ্ড ব্যথা থাকে। পাইলসের যে ব্লিডিং হয় সেটার সাথে ব্যথা খুব কমই থাকে অথবা থাকে না, কিন্তু অ্যানাল ফিশারে যে ব্লিডিং হয় সেটার সাথে অবশ্যই পায়ুপথে প্রচণ্ড ব্যথা থাকে। এই হলো ফিশারের সাথে হেমোরয়েডের ডিফারেন্স। আর ফিস্টুলা একটা ডিফারেন্ট প্রবলেম আমি বললাম, যেটাতে নাকি মাঝে মাঝে পুজ, পানি, মরক্ত এগুলি বের হয়, আবার শুকিয়ে যায়, আবার হয়। এটার উৎস হলো একটা ফোড়া হয় পায়খানা, সেটার থেকে ফিস্টুলা হয়ে যায়। স্যার পেশেন্টরা যখন আপনাদের কাছে আসছে তখন নিশ্চয়ই আপনারা ডায়াগনোসিসের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। প্রথমত তো পেশেন্টের কাছ থেকে আপনারা হিস্ট্রিটা নেন, হিস্ট্রির মাধ্যমে নিশ্চয়ই অনেকটা ডায়াগনোসিস আপনারা করে ফেলেন। যদি কোনো পরীক্ষা করতে হয় সেক্ষেত্রে কী ধরনের পরীক্ষা? আসলে এই যে কোনো রোগের বেসিক ডায়াগনোসিসের জন্য প্রথম দরকার হলো লক্ষণগুলো অ্যানালাইসিস করা, দ্যাট ইজ প্রপার হিস্ট্রি নেওয়া। দ্বিতীয়ত আমাদের রোগীটা পুরোপুরি এক্সামিনেশন করা, রোগীটা অ্যাজ এ হোল এক্সামিনেশন ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত পায়ুপথের স্পেশাল 3টে এক্সামিনেশন আছে, সেই এক্সামিনেশনগুলো হলো কি, নাম্বার 1 হলো অ্যানাল ইন্সপেকশন, মানে পুরো পায়ুপথটা ভালোভাবে দেখা প্রপার লাইটে।
দ্বিতীয়ত হলো আমরা একটা আঙ্গুল দিয়ে পরীক্ষা করি, সেটাকে বলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর এক্সামিনেশন। এবং থার্ড পয়েন্ট হলো আমরা একটা যন্ত্রের মাধ্যমে প্রক্টোস্কোপি এবং সিগময়েডোস্কোপি এই দুটো করে আমরা ফাইনাল ডায়াগনোসিসটা কনফার্ম করি। এই পাইলস, ফিস্টুলা বা অ্যানাল ফিশারটা অনেক সময় বাইরের থেকেই বোঝা যায়, কিন্তু পাইলস এবং ফিস্টুলা এটা ডায়াগনোসিস করার জন্য প্রক্টোস্কোপি অথবা সিগময়েডোস্কোপি এটা কনফার্ম ডায়াগনোসিস কনফার্ম করা হয়। আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। জি, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপু, জি আপনার হচ্ছে আরেক কথা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাকে এর আগে এক সার্জারি আমি একটা ফিস্টুলা অপারেশন করি 10 বছর আগে। তো ফিস্টুলাটা আমার আবার আসছে, আহ, আবার পুনরায় আসছে, কিন্তু উনি যখন অপারেশন করে তখন বলছে যে ফিস্টুলাটা আর হবে না। কিন্তু 10 বছর পরে আবার আমার ফিস্টুলাটা মানে ইয়া মানে আপনার মলদ্বারে মানে ফেটে যায়, পুষ পড়ে। আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে কি ডাক্তারটা অপারেশনটা কি ভুল করছে, নাকি হচ্ছে উনি আমাকে জাস্ট হিডেন করছে যে আবার হবে, বাট উনি জাস্ট অপারেশনটা হিডেন করে গেছে যে এটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন আবার হলো, এটা হচ্ছে আমার প্রশ্ন। স্যার, আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার কাছে? আপনার কি কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? আমার কোশ্চেন হলো ফিস্টুলা ওনার 10 বছর পরে আবার হয়েছে। হ্যাঁ, আবার রিকারেন্স হচ্ছে। আবার হয়েছে ফিস্টুলা। আসলে হওয়ার বিভিন্ন কারণ আছে। ফিস্টুলা হয় অনেক সময় রিকারেন্স হতে পারে, তবে আমি মনে করি যে ফিস্টুলা যদি প্রপারলি ইভালুয়েট করা হয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, অনেক সময় কমপ্লিকেটেড ফিস্টুলা বা কমপ্লেক্স ফিস্টুলা হয়ে থাকে, মাল্টিপল ওপেনিং থাকে। অনেক সময় ফিস্টুলার বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা হলো যেমন টিউবারকুলোসিস অথবা ক্রনস ডিজিজ, এইসব কারণেও ফিস্টুলা হতে পারে। সেই টোটাল জিনিসগুলো যদি আগের থেকেই অপারেশনের আগে আমরা ইভালুয়েট করে নিই প্রপারলি, এবং এক্সপিরিয়েন্স হ্যান্ডে যদি ফিস্টুলা অপারেশন করা হয়, সাধারণত ফিস্টুলা রিকারেন্স হয় না। এটা হলো আমার মেসেজ। আমি বলতে চাচ্ছি যে ফিস্টুলা যদি হয়েই যায়, তাহলে আবার আমাদেরকে অবশ্যই প্রপারলি ইভালুয়েট করে এক্সপিরিয়েন্স দক্ষ সার্জনের পরামর্শ নিয়ে অপারেশনে যেতে হবে। স্যার, এইটা কিন্তু অনেক রোগীদের একটা প্রশ্ন থাকে যে তার যদি পাইলসের অপারেশন একবার করানো হয়, পরবর্তীতে সেটাকে আবার হওয়ার কোনো ধরনের চান্স থাকে? পাইলসের ব্যাপারে আমি বলবো, পাইলসের ব্যাপারে প্রথম কথা হলো পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আছে যে পাইলস হয়তো অপারেশন দরকার নাই, তখন অপারেশন করে ফেলে। পাইলসের গ্রেড অনুযায়ী কিন্তু অপারেশন নির্ভর করে। যেখানে অপারেশন ম্যান্ডেটরি লাগবেই, সেই ক্ষেত্রেই শুধু আমরা অপারেশন করব। অনেক ক্ষেত্রেই প্রাথমিক অবস্থায় আমরা পাইলসের ট্রিটমেন্টটা কনজারভেটিভলি ট্রিট করে, অর্থাৎ সাধারণ অনুশাসনগুলো মেনে এবং সামান্য কিছু ওষুধ দিয়ে পাইলসের প্রোগ্রেসটা আমরা কমিয়ে দিতে পারি বা ভালো থাকা যায় লাইফস্টাইল চেঞ্জ করে। কিন্তু যদি আমরা এই অবস্থায় অপারেশন করে ফেলি, অনেক সময় ওভার ট্রিটমেন্ট হয়ে যায় এবং সেটা পরবর্তীতে আবার রিকারেন্স হতে পারে। এই জন্য পাইলসের ব্যাপারে আমি বলবো পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো যেখানে একদম ইন্ডিকেটেড, যেখানে অপারেশন লাগবেই, সেখানেই অপারেশন করা দরকার এবং দক্ষ হাতে, মানে অবশ্যই দক্ষ। পেশেন্টের ইন্ডিভিজুয়াল যে কন্ডিশন সেটা আপনারা অ্যাসেস করে তখন সিদ্ধান্ত ভিজুয়াল নেন যে কন্ডিশন তার ইফ নেসেসারি আমরা কোলোনোস্কোপি, সিগময়েডোস্কোপি, প্রক্টোস্কোপি সব পরীক্ষা নিরীক্ষা করে সেকেন্ডারি কোনো কজ আছে কিনা সেটা দেখে, এবং তার যদি অপারেশন, তার লক্ষণ এবং স্টেজ যদি অপারেশনের জন্য অবশ্যম্ভাবী হয়ে যায়, তখনই আমরা অপারেশনের চিন্তা করব। এটা কিন্তু রোগীদের একটা কনসার্ন থাকে যে অপারেশন ছাড়া তিনি কি ঔষধের মাধ্যমে পাইলসকে সারিয়ে তোলা সম্ভব কিনা। আসলে আমি তো আপনাকে আগেই বলেছি যে পাইলসের 4টা গ্রেড আছে, গ্রেড 1, 2, 3, 4। অনেক ক্ষেত্রেই গ্রেড 1 এবং আর্লি স্টেজ অফ গ্রেড 2 আমরা সাধারণ অনুশাসনগুলো মেনে এবং অল্প কিছু ওষুধ দিয়ে অনেক সময় এর প্রোগ্রেসটা কমানো যায় বা ভালো থাকা যায়। সেগুলি আমি একটু বলে দিই। সেগুলো হলো যেমন লাইফস্টাইল চেঞ্জ করা, নিয়মিত পরিশ্রম করা বা এক্সারসাইজ করা। দ্বিতীয়ত
খাবারের প্রচুর শাকসবজি ফলমূল খাওয়া, তারপর হলো বেশিক্ষণ বসে না থাকা, তারপর হলো আপনার লোকাল কিছু ওষুধ যেমন লোকাল হাইড্রোকর্টিসন ক্রিম অথবা লোকাল অ্যানাস্থেটিক স্প্রে এবং ইউজ করা। স্টুলকে সবসময় নর্মাল অবস্থায় রাখার জন্য স্টুল সফটনার ইউজ করা বা ল্যাক্সেটিভ খাওয়া এবং আপনার ওভারঅল সবসময় ফলো আপে থাকা। এগুলি দিয়ে অনেক সময় প্রাথমিক অবস্থায় পাইলসটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যদি এটার প্রগ্রেশন বেশি হয়ে যায় গ্রেড 2 বা লেট স্টেজ অফ গ্রেড 2-3 তখনই অপারেশনের ব্যাপার দাঁড়ায়। মানে সার্জিক্যাল ব্যাপারটা তখনই সার্জিক্যাল আসে যখন ব্যাপারটা, পেশেন্টের জি। কন্ডিশনটা আরো বেশি প্রোগ্রেস বেশি করে progress যাচ্ছে। করলে। So, আমরা কিন্তু পাইলস বা ফিস্টুলা এই রোগগুলো নিয়ে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেখতে পাই অনেক ক্ষেত্রে রাস্তাঘাটে, যে যারা হয়তো বিশেষজ্ঞ চিকিৎসক না, এই ধরনের একটা শ্রেণী হয়তো তাদের বিজ্ঞাপনের স্বার্থে এবং তাদের অনেকটাই ব্যবসায়িক স্বার্থে তারা রোগীদেরকে প্রতারিত করেন বা রোগীদেরকে কিছুটা মিসলিড করেন। তাতে কিন্তু অনেকটা কমপ্লিকেটেড কেস নিয়ে পরবর্তীতে রোগীরা আপনাদের কাছে আসে। তো এই বিষয়টি নিয়ে স্যার আপনি কি বলবেন? আমি এই বিষয়টা বলতে চাই যে পাইলস অ্যানাল ক্যানেলটা একটু সেনসিটিভ জায়গা। এখানে আপনার প্রত্যেকটা স্যার আমরা এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানবো একটি ছোট বিরতির পরে। জি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতি শেষে আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি পাইলস বা হেমোরয়েডের আধুনিক চিকিৎসা বিষয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ, কোলোরেক্টাল ল্যাপারোস্কোপি ও জেনারেল সার্জন, বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে পাইলসের চিকিৎসা বা এই ধরনের ফিস্টুলা বা ফিশারের চিকিৎসা নিয়ে আমরা বিভিন্ন ধরনের অপপ্রচার বা অনেক ধরনের ম্যাল প্র্যাকটিস দেখতে পাই। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এ ব্যাপারে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, মানে রোগীদের সচেতনতার জন্য স্যার। অ্যানাল ক্যানেলটা অ্যাকচুয়ালি সেনসিটিভ ব্যাপার, সেনসিটিভ একটা জায়গা। এখানে স্ট্রাকচারাল অ্যানাটমি ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স। এটা যারা কোয়ালিফাইড সার্জন তারাই একমাত্র এই জায়গাটা ভালো মতো ওরিয়েন্টেড করতে পারে। যে জ্যানতেনভাবে চিকিৎসা করা বা যে কোনো চিকিৎসার জটিলতা অনেক বেশি। আমি মনে করি আপনারা কেউই মানে এই বাইরের যে বিজ্ঞাপনে আপনারা না কান না দিয়ে আপনারা প্রপার চিকিৎসার জন্য যথাযথ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং চিকিৎসা নেবেন। আমার এইটুকুই, আমি বেশি কিছু বলতে চাই না। আমরা চাই যে আসলে রোগীরা যাতে সচেতন হয়, হ্যাঁ, তাদের সচেতন অ্যাওয়ারনেসের ব্যাপারে দিকটা মাথায় রেখে। সচেতন হয়ে প্রপার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আমি মানে যুক্তিযুক্ত মনে করি। আচ্ছা স্যার, আমরা একটু আধুনিক চিকিৎসা নিয়ে জানবো। স্যার, আমরা জানি যে আপনারা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকেন, সার্জিক্যাল ব্যাপার আছে, একই সাথে কিছু নন সার্জিক্যাল মিনিমাল ইনভেসিভ কিছু ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন। স্যার, এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আচ্ছা, জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি হেমোরয়েডের কমন যদি কতগুলো ট্রিটমেন্টের কমন অনুশাসনগুলো আমি প্রথম বলে নিই, সেটা হলো লাইফস্টাইল চেঞ্জ করা, খাদ্যে চর্বি জাতীয় খাবার, প্রোটিন খাবার কমিয়ে দেওয়া এবং বেশি পরিমাণে আঁশযুক্ত ফলমূল শাকসবজি খাওয়া। দ্বিতীয়ত নিয়মিত পরিশ্রম এবং এক্সারসাইজ করা। তৃতীয়ত সিজ বাদ দেওয়া, পায়ুপটটা প্রতিদিন গরম পানিতে সেঁক দেওয়া, ওয়ার্ম ওয়াটার এবং সাথে বায়োডিন সলিউশন অথবা অনেক সময় স্যালাইন ওয়াটার দিয়ে আপনার সিজ বাদ নেওয়া, এটা খুবই উপকারী। চতুর্থত ল্যাক্সেটিভ বা স্টুল সফেনার ইউজ করা। এগুলো হলো কমন বেসিক অনুশাসন পাইলসের চিকিৎসার ক্ষেত্রে। আপনি একটা শব্দ উচ্চারণ করছেন পাইলসের নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। আসলে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, সে আমরা ওষুধ হিসাবে একটা নতুন ওষুধ, এটা অনেকদিন যাবৎ চালু আছে, সেটা হলো ফ্লেভোনয়েড মাইক্রোনাইজ ফ্র্যাকশন, দ্যাট ইজ অনেক সময় ড্যাফলন আমরা খেয়ে থাকি। এটার অবশ্যই উপকার আছে। এটা ভেনাস ওয়ালেট টার্জিডিটি মেনটেন করে এবং ভেনাস প্রেশারটা কমিয়ে দেয়,
পাইলসের প্রোগ্রেসটা কমিয়ে দেয়। আমরা ডেফলন একটা ওষুধ ইউজ করে থাকি। আর নন সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে যেগুলি আমি বলবো সেটা হলো অ্যানাল ডাইলেটেশন আমরা অনেক সময় করি পায়খানা কষা হলে। দ্বিতীয়ত ইনজেকশন স্ক্লেরোথেরাপি সেটা দেওয়া যেতে পারে। এটা দিলে পাইলসটা আর গোড়াটা অনেক সময় ইস্কেমিয়া হয়ে রক্ত কমে প্রবাহ কমে যায়, পাইলসটা আস্তে আস্তে স্লাভ আউট হয়ে পড়ে যায়। তৃতীয়ত রাবার ভেন লাইগেশন, একটা সিরিঞ্জ গ্যাব্রিয়েল সিরিঞ্জ একটা ব্যান্ড রাবার ব্যান্ড একটা অ্যাপ্লিকেটারের মাধ্যমে রাবার ব্যান্ডটা পাইলসের মধ্যে পরিয়ে দেওয়া হয় এবং সেই রাবার ব্যান্ডটা পাইলসের বেজে যখন আটকে যায় তখন এই রক্ত চলাচল কমে যায় এবং পাইলসটা আস্তে আস্তে ছোটো হয়ে শ্রিঙ্ক করে। চতুর্থত ফটোকোগুলেশন, এটা একটা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, এটা দিয়ে আমরা অনেক সময় পাইলসের চিকিৎসা করে থাকি। এগুলো হলো কমন নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। এছাড়া আছে স্যার সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো নিয়ে জানবো। আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটি হচ্ছে ম্যাডাম, ওই আমার ওয়াইফের মানে পেট ফাঁপা, মানে পেটের ভিতরে সবসময় ফোলা থাকে আর গ্যাস, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই পায়খানার মলদার দিয়ে হালকা রক্ত আসে আর জ্বালা পোড়া করে, আর কিছু খাইলে পারেই মানে পেট খাওয়ার উচিত হয় না আর কি। তবে পেটের ভিতরে সবসময় মনে করেন যে ফোলা ফোলা থাকে আর পেট ক্লিয়ার না, টয়লেট ক্লিয়ার হয় না, আর হালকা রক্ত আসে পায়খানার মলদার দিয়া, আর হলো আপনার ওই জ্বালা পোড়া করে। দর্শক, আপনি কি কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন? না, আমি কোনো ডাক্তারের শরণাপন্ন হইনি। আচ্ছা, ওনার ওয়াইফের পেট ফাঁপা থাকে এবং উনি বলেন যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, একই সাথে বলছেন যে পায়খানা ক্লিয়ার হয় না এবং সেটার জন্য রুগী দেখতে হবে, রুগীকে ইভালুয়েট করতে হবে। পায়খানা ক্লিয়ার হয় না, পেট ফাঁপা থাকে, গ্যাস এবং উনি আরেকটা যেটা খুব কম, একটা খুবই অ্যালার্মিং কথা বললেন যে পায়খানার সাথে রক্ত যায়। পায়খানার সাথে রক্ত যায়, এগুলো তার পেটেরও সমস্যা আছে, হাইপার অ্যাসিডিটি আছে, সাথে তার অ্যানাল প্রবলেমও আছে। তাকে দেখতে হবে, তার হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, তখনই কমেন্ট করা যাবে আসলে হোয়াট ইজ দিয়ার। তো আমি ব্লাইন্ডলি আসলে কথার উপরে তেমন কমেন্ট করতে চাচ্ছি না। আমি আপনাকে উপদেশ করব বা অনুরোধ করব আপনি একজন বিশেষজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা আপনার কোলোরেক্টাল সার্জন যে কোনো একজন ডাক্তারকে ইনিশিয়ালি দেখাতে পারেন। আচ্ছা দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। স্যার, আপনি সার্জিক্যাল যে ব্যাপারগুলো আছে, আপনি একজন ল্যাপারোস্কোপিক সার্জন, বিশেষ করে সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি পাইলসে ল্যাপারোস্কোপি তো আসলে পেটের সার্জারি, তো পাইলসের অনেকগুলো ট্রিটমেন্ট আছে। আমি অপশনগুলো আগে বলে নিই। অপারেশন যদি আমরা বলি সেটা হলো প্রথম হেমোরয়েডেক্টমি, হাতে কনভেনশনাল ট্রিটমেন্ট যেটা অনেক আগের থেকে চলে আসছে, সেটা দুই রকম, একটা হলো ওপেন হেমোরয়েডেক্টমি আর একটা হলো ক্লোজড হেমোরয়েডেক্টমি। দুইটি হাতে কাটা হয়, হাত দিয়ে অপারেশনটা করা হয়। দ্বিতীয়ত আমরা যেটা নতুন দুইটা অপশন আছে সেটা হলো একটা স্ট্যাপল হেমোরয়েডেক্টমি বা স্ট্যাপল হেমোরয়েডেপেক্সি, এটা হলো একটা লেটেস্ট, একটা যন্ত্রের মাধ্যমে করা হয়। আর একটা হলো ভেরি ভেরি লেটেস্ট, সেটা হলো লেজার ট্রিটমেন্ট বা লেজার হেমোরয়েডেক্টমি, এটা খুব চালু এখন। এছাড়া আরেকটা আছে আর্টারিয়াল লাইগেশন অপারেশন। এগুলো হলো মোটামুটি কমন সার্জিক্যাল অপশন। তো এখন সবচেয়ে বেশি যে দুইটা চালু হয়েছে সেটা হলো স্ট্যাপল হেমোরয়েডেক্টমি বা লঙ্গ অপারেশন, আর দ্বিতীয়ত সেটা হলো আপনার লেজার অপারেশন বা লেজার হেমোরয়েডেক্টমি, মানে লেজারের মাধ্যমে করা হয়। হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটু বলি তাহলে ওপেন অপারেশন হলো কেটে করতে হয়, কনভেনশনাল ওয়েতে। হ্যাঁ, কনভেনশনাল ট্র্যাডিশনাল অনেক আগের থেকে চলে আসছে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে এখনও এই প্রসেসটাই চালু আছে। সব জায়গায় সব ফ্যাসিলিটি তো নাই, তো যেসব সেন্টারগুলো একটু উন্নত, বিশেষ করে শহরগুলোতে আমাদের যে ট্রিটমেন্টটা এখন চলছে লঙ্গ অপারেশন বা স্টেপল হেমোরয়েডেক্টমি এবং লেজার হেমোরয়েডেক্টমি,
স্টেপল এবং লেজার হেমোরেক্টমির ব্যাপারে আমি একটু বলবো যে স্টেপল হেমোরেক্টমিটা বেটার হলো আপনার স্টেজ 4 বা গ্রেড 4 হেমোরয়েডের জন্য, একদম অ্যাডভান্সড যে অ্যাডভান্স হেমোরয়েড বা প্রোলাপসড হেমোরয়েডের জন্য। আর লেজার হেমোরেক্টমিটা বিশেষ করে সুইটেবল হলো গ্রেড 2 এবং 3 জন্য, যেটা মোস্ট কমন ফর্ম অফ হেমোরয়েড। তো এই দুটোর মধ্যে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সেটা দেখতে পাচ্ছি যে স্টেপল হেমোরেক্টমিটা অবশ্যই পেইন কম হবে এখানে ইন কম্পারিজন উইথ দ্য ট্র্যাডিশনাল অপারেশন, ব্লিডিং কম হবে, রিকভারি টাইম কমে যায়, কিন্তু এখানে অনেক সময় রিকারেন্সটা হয়, আবার হতে পারে স্টেপল হেমোরেক্টমি বা লং অপারেশনে। আর লেজার হেমোরেক্টমিটা অনেক ক্ষেত্রে আরও বেনিফিশিয়াল, সেটা হলো এটা পেইন একদম মিনিমাম, ব্লিডিং মিনিমাম, রিকভারি টাইম খুব কম, পেশেন্ট মে জয়েন দেয়ার ওয়ার্ক ভেরি আর্লি, মানে খুব দ্রুত সুস্থ হয়ে দ্রুত মানে কাজ আগের স্বাভাবিক করতে জীবনে পারে, ফিরে যায়। নর্মাল লাইফ লিড করতে পারে, এবং এটার কস্ট একটু বেশি, বাট এটার আউটকাম ইজ বেটার ইন অল অ্যাসপেক্ট। আচ্ছা, তো আপনার কাছে আমি আরও অনেক কিছু জানবো, আরও প্রিভেনশনটা নিয়ে বিশেষ করে জানতে হবে যে কি বিষয় আসলে প্রতিরোধ করবার জন্য কি করতে পারি। তো আমরা একটি ছোট বিরতিতে যাব। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের পর্যায়ে সময় হলো আরও একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি পাইলস বা হেমোরয়েডের আধুনিক চিকিৎসা বিষয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ, কলোরেক্টাল ল্যাপারোস্কোপি ও জেনারেল সার্জন, বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে সার্জারির বিষয়ে জানছিলাম। তো পোস্ট অপারেটিভ যে কমপ্লিকেশন বা পোস্ট অপারেটিভ কিছু স্পেশাল কেয়ার থাকে, নিশ্চয়ই আপনারা সেগুলো পেশেন্টদেরকে সেভাবে কাউন্সিলিং করে অবহিত করে দেন। তো স্যার, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাইছি। আমি একটু প্রথমে বলে নেব পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। অ্যাকচুয়ালি যে কোনো অপারেশনের পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশন হতে পারে, যদি সেজন্য আমরা অত্যন্ত কসাসলি অপারেশনগুলো করব এবং মেটিকুলাস কেয়ার নিব। তো কমপ্লিকেশনগুলো আমি আগে বলবো, তারপর আমি কেয়ারটা বলবো। কমপ্লিকেশনের মধ্যে প্রথম যেমন পোস্ট অপারেটিভ ব্লিডিং হতে পারে, পাইলস থেকে সেখানে ক্ষত হয়ে থাকে, অপারেশনের পরে যে ক্ষত সেখান থেকে ব্লিডিং হতে পারে, সেটা রিয়াকশনের ব্লিডিং হতে পারে অথবা সেকেন্ডারি ব্লিডিং হতে পারে। দ্বিতীয়ত সেখানে হতে পারে ইনফেকশন, অথবা ইনফেকশন থেকে পুজ হয়ে যেতে পারে, অনেক সময় অ্যাবসেস হতে পারে, অ্যাবসেস থেকে অনেক সময় ফিস্টুলাইজেশন হতে পারে, ফিস্টুলা, এগুলো কমপ্লিকেশন হিসেবে হতে পারে। সবচেয়ে বড় কমপ্লিকেশন যেটা অনেক সময় ওপেন বা কনভেনশনাল মেথডে যেই হেমোরয়েডেক্টমি অপারেশন করা হয় সেই মেথডের কমপ্লিকেশন হিসেবে অ্যানাল স্টেনোসিস, অথবা পায়খানা রাস্তাটা অত্যন্ত ন্যারো হয়ে যায়, তখন শক্ত হয়ে যায়, পায়খানা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং শেষে আমি বলবো যেটা রিকারেন্স অথবা আবার পাইলস হতে পারে। এগুলো হলো কমন কমপ্লিকেশন। এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদের যেটা মেটিকুলাসলি মেনটেন করতে হবে সেটা হলো পোস্ট অপারেটিভলি অবশ্যই রোগীকে আমরা স্ট্রং অ্যানালজেসিক দেবো, ব্যথা যেন না হয়। পোস্ট অপারেটিভ ভেরি কেয়ারফুল এবং খুবই যত্ন সহকারে উনটা ম্যানেজ করতে হবে। রোগীকে সিজ বাদ দিতে হবে অনেক দিন পর্যন্ত। স্টুল সফটনার আমরা ইউজ করব। রোগীকে খাবারের ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট হইতে হবে, যে খাবারগুলো কষা না করে সেগুলির ব্যাপারে আমাদের স্ট্রিক্ট তাদের এই থাকবে, ডিকটেশন থাকবে রোগীর প্রতি, যেন অবশ্যই কষা অ্যাভয়েড করে যায়। এবং সর্বোপরি আমরা অনেক সময় আমি আগেই বলেছি যে ডেফলন জাতীয় ওষুধ আমরা পোস্ট অপারেটিভলি অনেক সময় মেনটেনেন্স ডোজ হিসাবে দিতে পারি, যেটা পোস্ট অপারেটিভ ব্লিডিং এবং অন্যান্য কমপ্লিকেশন অনেকাংশেই কমিয়ে দেয়। এবং টোটাল রোগীর লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, যেন পুনরায় সেই প্রোগ্রেসটা আগের যে ফ্যাক্টরগুলো সেগুলি আবার ফ্যাক্টরগুলো পুরোপুরিভাবে পারমানেন্টলি অ্যাভয়েড করা যায়। সেগুলো করলেই একমাত্র
ভালো থাকা যায়। মানে স্যার এই যে লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস এই দুটো কথা কিন্তু স্যার বারবার আলোচনায় বারবার আসছে, বলা। এবং একজন সুস্থ ব্যক্তি যার পাইলসের সমস্যা নেই তিনিও যদি চান যে পাইলসের মতো একটা রোগকে তিনি প্রতিরোধ করবেন, সেক্ষেত্রে নিশ্চয়ই তার এই লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের উপরেই গুরুত্ব দিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। স্যার আমি একটা বিষয় নিয়ে একটু সংক্ষেপে স্যার আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশের যারা মহিলা রোগী আছেন তারা অনেক সময় দেখা যায় যে এই সমস্যাটাতে তারা অনেকটাই সোশ্যালি কিছুটা হেসিটেট করেন, তারা অনেক সময় ফিমেল সার্জন খোঁজেন, তো সেটা হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। স্যার এই বিষয়টা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি মহিলাদের আমি আগেই বলেছি প্রায় 50% ক্ষেত্রে আমাদের সবাই ভুগছে এই মেল ফিমেল রোগটায়, সমানভাবে এবং মেল এফেক্টেড ফিমেলের হয়। রেশিও প্রায় সেম। সো আপনাদের মহিলাদের অনেক অংশেই এই সমস্যাটা আমি মনে করি মহিলাদের ক্ষেত্রে বেশি আরও সমস্যাটা। মহিলাদের ব্যাপারে আমি বলবো অবশ্যই এটাকে নেগলিজেন্সি বা অবহেলা না করে বিশেষ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেখানে আপনার মহিলা ডাক্তার সম্ভব অনেক জায়গায় আছে, অনেক সেন্টারে আছে, বিশেষ করে শহরগুলোতে আছে, সেগুলো আপনারা মহিলাদের কাছে যেতে পারেন, নিয়ে সেখানে আপনারা অবশ্যই একটু ভালো বোধ করবেন। এবং যেখানে নেই অ্যাকচুয়ালি ডাক্তার পেশেন্ট রিলেশন ইজ ডিফারেন্ট, এখানে একটা আস্থার জায়গা আছে। আমি অনুরোধ করবো আপনারা বিশেষজ্ঞ ডাক্তার, সে পুরুষ হোক বা মহিলা হোক, আপনারা যাবেন এবং প্রপার পরামর্শ নেবেন। এটা হলো আমার ইয়ে। স্যার আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব। স্যার শেষ করবার আগে আপনি দর্শকদের জন্য কি বলতে চান? আচ্ছা, আমি বলবো যে আপনাদের পাইলস আমরা প্রিভেন্ট করব দেন ট্রিটমেন্ট। প্রিভেনশন ইজ বেটার দেন কিউরড, একটা কথা আছে। আমরা ট্রিটমেন্টের দিকে না যেয়ে আমরা প্রিভেন্ট করার চেষ্টা, সেই জন্য আমাদের লাইফস্টাইল অবশ্যই আমরা নিয়মিত পরিশ্রম এবং ব্যায়াম করব। দ্বিতীয়ত খাবারের ড্রাস্টিক চেঞ্জ করতে হবে। আমাদের দেশের খাবারের আমরা মেনু ঠিক করি না, আমরা খাবারে অত্যন্ত অমনোযোগী, টাইমিং মেনটেন করি না, খাবারের আমাদের সিলেকশনগুলো ভেরি ব্যাড। এবং তৃতীয়ত আমাদের এই বাউল হ্যাবিটটা আমরা অলওয়েজ মেনটেন করার জন্য বেশি বেশি পানি খাবো, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা অবশ্যই এই করব। এবং যদি কখনো মলদ্বারে রক্তপাত হয়, এটা একদম হেলায় না দিয়ে, অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব, কারণ এটার আড়ালে অনেক সময় অনেক খারাপ রোগও থাকতে পারে, হতে পারে, সেটাকে আমরা ইগনোর করব না, এটুকুই আমার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্ত। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সবার সাথে দেখা হবে সামনের পর্বে ঠিক এই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।